ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে। রঙের পানি আইলে কোন বন যায় না। সব মাছ আছে, মাছই নাই নদীতে। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী, কেমিক্যালের দূষণে ভাসছে মিথেন, নেই মাছের অস্তিত্ব। শঙ্কা 2 তীরের নতুন বসতি, পরিকল্পনাতেই আটকে রাজুক। একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও 8 লাখ আসন খালি থাকবে। কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকে। নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ। গাড়ির ব্যবহার প্রয়োজন হিসেবে দেখেন উচ্চ মধ্যবিত্ত। 2000-এর কম সিসির যান বিলাসী পণ্যের বাইরে রাখার দাবি। বিশেষ সুযোগ দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও। এবং অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি। সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থায় বকেয়া 127 কোটি টাকা। প্রিপেড সিস্টেম চালুর পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিষে ভরা বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বইছে বালু নদী। কারখানার কেমিক্যালের দূষণে মিথেনের ওপর ভাসছে এই নদী, নেই মাছের অস্তিত্ব। শঙ্কা 2 তীরের নতুন বসতি। মরতে বসা নদী নিয়ে পরিবেশবিদরা উদ্বেগ জানালেও পরিকল্পনায় আটকে আছে রাজুক। যাত্রা শুরুটা মোহনা থেকেই। সবার আগে চোখ আটকাবে নিকষ কালো পানি। বোঝার বাকি থাকে না সর্বনাশ যা হবার হয়েছে আগেই। মানুষে দেখলেই পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায়। একদিকে শীতলক্ষা থেকে আসা দূষিত পানির প্রবাহ, অন্যদিকে তুরাগের দূষণ, দুয়ে মিলে যেন গলা টিপে ধরেছে বালুর। পুরো খালের সারি সারি ড্রেজার বলে দিচ্ছে ছোট্ট এই নদী কতটা ভার বইতে হয় প্রতিদিন। যাত্রা বাড়িতে ধরিয়া বামল দেল্লা মেলের পানি আসে, ড্যাঙ্গের পানি। এখন তো একটু ভালোই, রঙের পানি আইলে কোন বন যায় না। যতটুকু যাওয়া যায় এই কালো পানির প্রবাহে একটা জিনিস সবার আগে চোখে আটকাবে, এর বুদবুদ যেন বইছে ফুটান্ত পানির প্রবাহ গ্যাসের মতো। এরপরে আপনার একটা ট্রলার চলে, ওই ট্রলারে যে ফেনাটা উঠবো নদীতে, একটা ময়লা উঠে লাগে, ওই ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে। এই পানির অবস্থাটা কি? এই সাধারণ মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছে যে বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। তাই তো তাদের স্বাভাবিক ব্যবহার যত দূরের কথা, পশু পাখিকে খাওয়ানো তো বাদ দিলাম, তাদের গোসলের জন্যও এই পানি আর ব্যবহার করতে স্বস্তি পান না তারা। গবেষণা বলছে দীর্ঘদিন ধরে কেমিক্যালের প্রভাবে পানির নিচে তৈরি হয়েছে মিথেনের স্তর, যাতে কমছে বালু নদীর দ্রবীভূত অক্সিজেন, হারাচ্ছে প্রাণ। এই বুদবুদগুলো নদীর মাটিতে তৈরি হওয়া মিথেন গ্যাস ছাড়া অন্য কিছুই না। বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ পচে এই ধরনের গ্যাস তৈরি হয়। এই বালু নদীতে যেই উদ্ভিদ কণাগুলা ছিল, যেটা মাছের খাবার হিসেবে ছিল বা প্রাণী কণা ছিল, সবার আগে কিন্তু দূষণের ফলে কিন্তু এরা মারা যাবে। সারি সারি এই বাঁশের কঙ্কালি বলে দিচ্ছে কিছুদিন আগেও জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও এখন তা পুরোপুরি বিলীন। আগে যেই মাছ আছিল, বোয়াল মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, সব মাছ আছে, মাছই নাই নদীতে। এবার আসা যাক পরের পর্বে, অর্থাৎ বালু নদীর ভবিষ্যৎ। বালুকে কেন্দ্র করে এর দুপাশে তৈরি হয়েছে বর্ধিত ঢাকার নতুন আবাসন প্রকল্প। সেদিক যেতেই প্রথমেই দেখা হলো গনি মিয়ার সঙ্গে। বছর কয়েক আগেও এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন ধরেছেন বিকল্প পথ, নদীর জলে বোতল কুড়ান তিনি। মাছ তো পচা পানি মুড়ে আছে, মাছ নাই বোতল একটু হয় মাঝে মাঝে, এই চলি। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন পরিকল্পিত এসব নগরায়ন কতটা নদী বান্ধব। তাই তো বলছেন বালু নদীর ভবিষ্যৎ আরো ভয়াবহ। নির্বিচারে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের যে ধারাবাহিকতা আমরা যদি পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি, তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনি শুকিয়ে যাবে। এই পানিটাকে পানি বলে ডাকারও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরো বাড়তে থাকে। যদিও কালে কালে জল গড়িয়েছে অনেক দূর, তারপরও রাজুক বলছে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। সমন্বয় করে কাজ করছে, আশা করা যে শীঘ্রই এ বিষয়ে একটা কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবে এবং রাজধানী কর্তৃপক্ষ সে বিষয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করবে। যদিও এমন আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না নগরবিদরা।
তবু নদীকেন্দ্রিক মানুষগুলো এখনো স্বপ্ন দেখে আপন রং ফিরে পাবে এই কালো পানি। দূষণের বদলে আবারও এই জলাধারে জায়গা করে নেবে জলজ প্রাণী। দুপারে জেগে ওঠা নগরায়নের পরিকল্পনায় একটু হলেও জায়গা পাবে এই বালু নদী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও ৮ লাখ আসন খালি থাকবে। তবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। তাই এসএসসির প্রাপ্ত নম্বর বিবেচনা করে কলেজের পছন্দক্রম পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের। আর সবাইকে গতানুগতিক শিক্ষা গ্রহণ না করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা 11টি শিক্ষা বোর্ডের 16 লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায়। আগামী 26 মে থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। ভর্তির ছোড়া 150 টাকা ফি দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসিতে পাওয়া নম্বর অনুযায়ী পছন্দের তালিকা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন শিক্ষার্থীরা। একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী 30 জুলাই। ইতোমধ্যে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর সারা দেশে আসন আছে 25 লাখেরও বেশি। তাই পাশ করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও হবে না আসন সংকট, উল্টো ফাঁকা থাকবে 8 লাখেরও বেশি আসন। 8-9 লাখ তো খালি থাকতে পারে। কোনো প্রতিষ্ঠান যে শূন্য থাকবে তা না, সবাই ছাত্র পায়। হয়তো মানে যার 100 আসন আছে সে হয়তো 10 জন, 20 জন, 30 জন পেল। তবে প্রতি বছরই বেশ কিছু কলেজে আসন সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। তাই এবারও কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। তাই এসএসসিতে প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দ তালিকা পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের। সেই ধরনের এক্সপেকটেশন থাকলে পরে সে হয়তো কোথাও মানে সিলেকশন পায় না। তো আমি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের যে প্রাপ্ত নাম্বার, সে নম্বর বিবেচনা করে, তোমার ক্যাচমেন্ট এরিয়া বিবেচনা করে যেন এই সিলেকশনটা দেওয়া হয়। তাহলে সে অপশন দিলে পরে সে একটা না একটা কলেজের সিলেকশন পেয়ে যাবে। আর গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের। সবাই যে আমরা সাধারণ শিক্ষামুখী হবার জন্য যে আগ্রহ, সেখান থেকে ফিরে এসে আমাদেরকে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার দিকে নজর দেওয়া। এন্টারপ্রেনারের দিক থেকে যদি আমরা যাই তাহলে আমাদের দেশে অনেক, আমি মনে করি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। এদিকে এবারও ঢাকার নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর জন্য শিক্ষার্থী নির্বাচন করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গাড়ির ব্যবহারকে এখন আর বিলাসী নয়, বরং প্রয়োজন হিসেবে দেখেন মধ্য ও উচ্চ মধ্যবিত্তরা। গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডাও চায় অন্তত 2000-এর কম সিসির গাড়িকে রাখা হোক বিলাসী পণ্যের বাইরে। সেই সঙ্গে ডলারের কারণে বেড়ে যাওয়া দাম সমন্বয়ে অবচয় সুবিধা বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির সম্পূরক শুল্ক সম্পূর্ণ তুলে দেওয়ার দাবি সংগঠনটির। আর রিকন্ডিশন গাড়ি আমদানিতে বিশেষ সুযোগ দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও। তবে ছাড় দেওয়ার সুবিধা যেন ভোক্তা পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিতের তাগিদ এনবিআরের সাবেক চেয়ারম্যানের। গাড়ি কিনতে সন্তানদের নিয়ে শোরুমে এসেছেন এই দম্পতি। পারিবারিক প্রয়োজনে কেনার সিদ্ধান্তও নিয়েছেন এককালে বিলাসী পণ্যের তকমা সেটে থাকা একটি রিকন্ডিশন গাড়ি। এখন কিন্তু ফ্যাশন নাই, এখানে ডিমান্ড হয়ে গেছে গাড়ি। অবশ্যই চাই গাড়ির দাম সহজলভ্য হোক, কিছুটা যদি কমে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য একটু ভালো হয়। প্রয়োজন মেটাতে গিয়ে বছর ব্যবধানে কত টাকা বেশি গুনতে হচ্ছে রিকন্ডিশন গাড়ির বাজারে। ডলার রেটটার ফ্লেকচুটের আগে 18 থেকে 18.5 লক্ষ টাকা, এই গাড়িটারই দাম বেড়ে হয়েছে এখন 25 থেকে 26 লক্ষ টাকা। বিলাসী পণ্যের তকমা লাগায় বাংলাদেশ ব্যাংক আমদানি সংকোচন নীতিতে চললে প্রথমেই চাপে পড়ে গাড়ির বাজার। তাই আসছে বাজেটে অন্তত 2000-এর কম সিসির রিকন্ডিশন গাড়িকে বিলাসী পণ্যের তালিকার বাইরে রাখার দাবি বারভিডার। দাবি রয়েছে উন্নত গণপরিবহন আমদানিতে সুবিধা বাড়ানোর। 1500 সিসির গাড়ি বা 1800 সিসির গাড়ি, এটাকে আপনি কোনোভাবে লাক্সারি আইটেম বলতে পারেন না। এটা একটা নেসেসিটি আইটেম। এখন এটার একটা প্রতিচ্ছবি আমরা বাজেটে দেখতে চাই। পাবলিক ট্রান্সপোর্টটাকে আরও কিভাবে সহজ করা যায়, এটারও একটা প্রতিফলন আমরা বাজেটে দেখতে চাই। মধ্যবিত্তের নাগালে রাখতে আসছে বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে অবচয় সুবিধা বাড়ানোর সঙ্গে সম্পূরক শুল্ক তুলে দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ চায় বারভিডা। 35% অবচয় পায়। মিনিমাম যদি এটা 50% করা হয় তাহলে ডলারের ফ্ল্যাকচুয়েশনের যেই অ্যামাউন্টটা বেড়েছে
সেটা অনেকটা মিনিমাইজ হবে। ইভি গাড়িগুলো সাপ্লিমেন্টারি যে ডিউটিটা আছে সেটা আমি মনে করি জিরো করা উচিত, সাপ্লিমেন্টারি 20% আছে। উদীয়মান অর্থনীতির গতিধারায় শুল্ক কমালে আমদানি বেড়ে সরকারের রাজস্ব আদায় বাড়বে, ব্যবসায়ীদের এমন যুক্তির সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। আমাদের যে অর্থনীতির যে গতি প্রকৃতি, যে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে শুল্ক কমানোর ক্ষেত্রেও যেন আমরা একটু চিন্তা ভাবনা করি এবং এটা ইতিবাচকভাবে নেই, তাহলে সেই ক্ষেত্রে গাড়ির বাজারটা যেমন বাড়বে, সরকারের রেভিনিউটাও কিন্তু সেভাবে বাড়বে। শুল্ক ছাড় দেওয়ার সুবিধা যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করে এনবিআরকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সংস্থাটির সাবেক চেয়ারম্যানের। ওইটা এনফোর্সমেন্ট আপনাকে নিশ্চিত করতে হবে। ডিউটি কমিয়ে দিয়ে যে স্বল্প দামে যা আনতে দিয়েছেন, আমি সেই অল্প দামেই মানুষকে দিচ্ছি। দিন শেষে ছুটে চলা মানুষের চাওয়া, তার উপর থেকে কমুক বাড়তি ব্যয়ের বোঝা, গতি আসুক ব্যবসা বাণিজ্যে, চাঙ্গা হোক অর্থনীতি, যার সুফল ভোগ করবে সমাজ ও রাষ্ট্র। আর এই বিশাল কর্মযোগ্য করতে সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে মুনশিয়ানা দেখাক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে 127 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে সংস্থাটির। এর মধ্যে সিটি কর্পোরেশনের কাছেই বকেয়া প্রায় 64 কোটি টাকা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 13টি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে 127 কোটি 3,98,000 টাকা বকেয়া পড়ে রয়েছে। অথচ প্রতি মাসে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কেনা বাবদ কোটি কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। মোট বকেয়ার 90%ই সরকারি সংস্থা বিদ্যুৎ বিল খেলাপি। এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি। বকেয়া এখন বর্তমানে চট্টগ্রাম জোনে সেটার সিংহভাগই 90% বকেয়া হলো সরকারি সংস্থাগুলোতে। আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো, যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না, যার কারণে আমরা আমাদের যে কালেকশন, যেটা বিদ্যুৎ বিক্রি করা যে অর্থ, যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি কিনি, সেটা আমরা প্রয়োগ করতে পারছি না। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে 63 কোটি 95 লাখ টাকা। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে 30 কোটি 68 লাখ টাকা। এছাড়া পুলিশ, রেলপথ, জনস্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং বিভিন্ন পৌরসভার কাছে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। তবে বর্তমান সিটি মেয়রের দাবি, আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন। আমার আমলে কোনো টাকা বিলের টাকা পাবে না, কারণ আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই। হ্যাঁ, কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে, এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে এই টাকাগুলো ছিল প্রায় 80 কোটি টাকার মতো। সেখান থেকে আমি আস্তে আস্তে অনেক বিল আমি শোধ করে দিয়েছি। সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল আদায়ে অনেকটা কঠোর অবস্থানে পিডিবি। বিশেষ করে আবাসিক সংযোগে প্রিপেড মিটার সিস্টেম হয়, সেখানে কোনো বকেয়া থাকছে না। আর বাণিজ্যিকগুলোতে বিল বকেয়া থাকলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই অবস্থায় বকেয়া বন্ধে আবাসিকের মতো সরকারি সংস্থাগুলোতে প্রিপেড সিস্টেম চালুর পরামর্শ ব্যবসায়ীদের। পোস্টপেইডের জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকানেকশনের ভোগান্তি আসবে না এবং যার বিদ্যুৎ দরকার সে নিজ দায়িত্বে রিফিল করে কিন্তু বিদ্যুৎটা ব্যবহার করার চেষ্টা করবে। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে পিক আওয়ারে 1407 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বেসরকারি কিংবা আবাসিক সংযোগের ক্ষেত্রে পিডিবি যতটা কঠোর হতে পারে, সরকারি সংস্থাগুলোর কাছে বকেয়া আদায়ের ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে সৃষ্টি হয় নানা জটিলতা। আর তাই 127 কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাঁদপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে ব্যাহত হচ্ছে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। কর্তৃপক্ষ বলছে সব ত্রুটি দূর করে পুরোপুরি উৎপাদনে যেতে লাগবে আরও 2 মাস। ফারুক আহমদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম নীরব।
চাঁদপুরের চাহিদা মিটিয়ে আশপাশের জেলায়ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহরের বালুরমাঠ এলাকায় নির্মাণ করা হয় কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। রাষ্ট্রীয় মালিকানাধীন এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে একটানা সরবরাহ ছিল প্রায় 10 বছর। কিন্তু 2022 সাল থেকে এখন পর্যন্ত দুদফায় প্রায় 1.5 বছর পুরোপুরি বন্ধ ছিল কেন্দ্রটি। প্রথমবার বন্ধ হয় গ্যাস বুস্টার এবং দ্বিতীয়বার জেনারেটরের ত্রুটির কারণে। এরপরও এখনও বিদ্যুৎ উৎপাদনের চাকা ঘুরছে, তবে পুরোপুরি নয়, আংশিক। যেহেতু অনেকদিন বন্ধ ছিল, বিভিন্ন প্যারামিটার একটা অ্যাবনর্মাল পাই এবং আলটিমেটলি আমরা জেনারেটরের বেয়ারিং থেকে অয়েল লিকেজ দেখতে পাই। তো সেই অয়েল লিকেজ সারানোর জন্য আমরা লোকালি চেষ্টা করি। অয়েল লিকেজ কমে, কিছুটা রিডিউস হয়, কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই। তার জন্য স্পেয়ারের দরকার পড়ে। তো ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার, ওরা ইন্দোনেশিয়া থেকে সেই স্পেয়ার নিয়ে আসে। আলটিমেটলি এই প্রায় 40 দিন পর এই কাজটা করতে এতদিন সময় লেগে গেল। কর্তৃপক্ষ বলছে সব ত্রুটি দূর করে পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত 2 মাস। গ্যাসের জন্য আমরা পূর্ণ ক্ষমতা যেতে পারতেছি না। আর বাকি 50 সেটা তো বন্ধ আছে ওভারহোলিং কাজের জন্য। ঠিকাদারি প্রতিষ্ঠান 20-25 দিনের মধ্যে তারা এসে কাজ শুরু করবে। কাজ করতে প্রায় 40 দিন সময় লাগবে। প্রায় তার মানে সব মিলিয়ে 2 মাসের মধ্যে আশা করি 50 মেগাওয়াটটি উৎপাদনে আমরা যেতে সক্ষম হব। এই কেন্দ্রটিতে গ্যাস টারবাইন থেকে 100 মেগাওয়াট এবং স্টিম টারবাইন থেকে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 2012 সালে চালু হওয়া বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় 1200 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। শুক্রবার সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেই জনসমর্থন নিয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে। 43 বছর আগে আজকের এই দিনেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন স্বজনহারা শেখ হাসিনা। এরপর থেকেই লড়াই সংগ্রামের নতুন নতুন রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে তিনি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকার প্রধান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকালে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। একে একে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। নেতাকে হত্যা করা হলো, কারফিউ জারি। এ সময় নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তার স্মৃতিচারণে আসে ভয়াল আর বিরুদ্ধ স্রোতে এগিয়ে যাওয়ার গল্প। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। সেই অতীত স্মরণ করিয়ে শেখ হাসিনা নেতাদের বলেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে হবে রাজনীতির মাঠে। কেননা 15ই আগস্টের পর হতাশাগ্রস্ত জাতিকে টেনে তোলার উদ্যোগ অন্য কেউ নেয়নি। লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা 5মবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মাঝে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে জনগণের আস্থা বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে সবার প্রতি পরামর্শ আওয়ামী লীগ প্রধানের। আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। নিজের জীবনকে তুচ্ছ করে দেশ দশের উন্নয়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবেন দৃঢ় প্রত্যয় শেখ হাসিনার। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্যদিকে পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল। বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশের জনগণ। জাতীয় নির্বাচনের পর নতুন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিএনপি। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ বিরোধীদের মোকাবেলায় রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে। এরই মাঝে চলছে দুই দলের নেতাদের কথার লড়াই। বিরোধী দলের নেতারা বলছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা। দেশের বর্তমান অবস্থা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে তিনি একথা বলেন। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখে। গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গেছে। এদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল। বিরোধী দলের নেতার বক্তব্যের পাল্টা জবাব দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সংবিধান ও দেশের জনগণ। বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে অংশ নেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এখন যেন মৃত্যুকূপ। নিষেধাজ্ঞার পরও ঝর্ণার পানিতে নামা বন্ধ করা যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না পানিতে ডুবে মৃত্যুও। গত 25 বছরে প্রাণ গেছে অন্তত 20 জনের। সবশেষ বৃহস্পতিবার ঝর্ণায় ডুবে মারা গেছে এক শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। তবে এই ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়ার ঘটনা থামছেই না। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে শহর থেকে বেড়াতে এসে প্রাণ হারিয়েছে জুনায়েদ নামের 7ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গত 25 বছরে এই ঝর্ণায় প্রাণ হারিয়েছে অন্তত 20 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ শিক্ষার্থী রয়েছে। এখানে এমন একটা জিনিস ধরারও কোনো বিকল্প নেই। স্রোতে যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায়, এখান থেকে আর বাইরে হতে পারে না। এখানে 2 জায়গায় লেখা আছে ঝুঁকিপূর্ণ এলাকা, আপনার এখানে যাবেন না। তারপরেও এখানে কোনোভাবেই প্রশাসন থামাতে পারতেছে না। প্রশাসনের উচিত ব্যাপারটা নিয়ে আরও প্রচারণা চালানো, যেন বাইরের বহিরাগত যারা আসে তারা এই ঝর্ণার দিকে মুভ করতে না পারে। 2015 সালের 11ই অক্টোবর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এই ঝর্ণায় পড়ে মারা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের রিফাত ও পাবেল নামের 2 শিক্ষার্থী। এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইনবোর্ড টাঙিয়ে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এলাকায় দেয়াল ও তারকাটা দেওয়া হয়। পাহারা দেওয়ার জন্য একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলা হলেও সরেজমিনে গিয়ে দেখা মেলেনি প্রহরীর। নিষেধাজ্ঞার পরও 2020 সালের 13ই জুলাই এই ঝর্ণায় সাইফুল ইসলাম মুন্না নামের এক কলেজ শিক্ষার্থী পা পিছলে পড়ে নিখোঁজ হয়। এছাড়া 2022 সালে ঝর্ণার পানিতে নেমে মারা গেছে জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থী। অজ্ঞাতবশত যদি ওখানে চলে যায়, হঠাৎ করে যে গভীরতা বেড়ে যায় এই জিনিসটা আন্দাজ করতে পারে না এবং সেখানেই সাধারণত প্রাকৃতিকভাবেই বিষয়টা একটা অ্যাক্সিডেন্টের রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শেষ সীমানা ধরে কিছু পথ হেঁটে গেলেই দেখা মিলবে এই প্রাকৃতিক ঝর্ণার। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। চলমান তাপপ্রবাহে রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। 20 মের পর বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে 1 থেকে 3 ডিগ্রি। শেষ সপ্তাহে আসতে পারে ঘূর্ণিঝড়। তবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মাসব্যাপী সারা দেশে তীব্র তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই আবারও গরমের দাপট, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের গনগনে তাপে উপায় না পেয়ে ফুটওভার ব্রিজের ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। পেটের দায়ে যশোর থেকে ঢাকায় আসা রেজাউল করিম বলছিলেন, রিকশার চাকা না ঘুরলে ঘুচবে না পেটের ক্ষুধা। শুধু রেজাউল মিয়াই নন, এই একই গল্প খেটে খাওয়া প্রতিটি মানুষের। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু হাওয়ার প্রভাবে আর্দ্রতা কমে আরও বাড়ে উত্তাপ। এখন তো কাজ না করলে তো পেট তো ভাত যাইব না, কাজ তো করতেই হইব। এত গরম পড়ছে যা রাস্তায় চলাফেরা খুব কষ্টকর। শুক্রবার ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যাদের বের হতে হয়েছে তাদেরই নাভিশ্বাস উঠেছে এই তীব্র গরমে। পথিক থেকে শুরু করে প্রাণ প্রকৃতি সবারই যেন একই অবস্থা। ত্রাহি ত্রাহি ভাব, মানে অসহ্য। গণপরিবহনে আরো অনেক বেশি কষ্ট, যে ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে যায়। আগামী 20 মে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সুখবর দিলেও চলমান দাবদাহের সতর্কবার্তা আরও 48 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে হয়তোবা আবারও 24 থেকে 48 ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে। 20 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পর্যটন শহর কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। পাশাপাশি টেকনাফ মেরিন ড্রাইভের ইরানিতে 6 একর জমির ওপর হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন। এরই মধ্যে সীমানা প্রাচীর দেওয়া সহ মাস্টার প্ল্যান করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে রয়েছে 300-রও বেশি রেস্তোরাঁ। রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবিরও, যেখানে কয়েক লাখ শেডে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারে রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, হচ্ছে গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিজম পার্ক। একই সঙ্গে বাস্তবায়ন হচ্ছে সরকারের বড় বড় মেগা প্রকল্পগুলো। ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় এখানে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এই যে একটা উপকূলীয় অঞ্চল, এখানে প্রতিনিয়ত জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এই এলাকার জনপদে আঘাত করে, তাদের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো, এই লক্ষ্য রেখে আমাদের এই যে একটা সুন্দর জায়গা আমরা বেছে নিয়েছি। এখানে আমার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনটা তৈরি হবে। কেন্দ্র নির্মাণে এরই মধ্যে মেরিন ড্রাইভের ইনানিতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তারা বলছে এখানে থাকবে আধুনিক প্রযুক্তির সব ধরনের সরঞ্জাম। অত্যাধুনিক যে লজিস্টিক সাপোর্টগুলো, যেটা আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলো আমরা ইউজ করি, সব ধরনের লজিস্টিক সাপোর্টের এখানে সরঞ্জাম এখানে মজুদ থাকবে, যাতে আমরা যে কোনো ডিজাস্টারে, যে কোনো বিপর্যয়ে আমরা দ্রুত মানুষের সেবার জন্য আমরা আত্মনিয়োগ করতে পারি। কক্সবাজার শহর থেকে 20 কিলোমিটার দূরে টেকনাফ মেরিন ড্রাইভের ইনানিতে 6 একর জমিতে গড়ে তোলা হচ্ছে ফায়ার সার্ভিসের আধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পার্বত্য জেলা বান্দরবানে নির্মিত হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। প্রতিষ্ঠানটি চালু হলে আরেক ধাপ এগিয়ে যাবে পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। জনবল নিয়োগ সম্পন্ন হলে শিগগিরই স্কুলটি চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন NA জাকির। পাহাড়ের বাসিন্দারাও সহজে হতে পারবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তাদের শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সরকারের উদ্যোগে বান্দরবানে নির্মিত হল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। সদর উপজেলার রেচা এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে স্কুলটির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রায় 3 একর জায়গার উপর নির্মিত প্রতিষ্ঠানটিতে স্টাফ কোয়ার্টার, শিক্ষক ডরমেটরি, ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা। এর ফলে দুর্গম পাহাড়ের শিক্ষার্থীরা নিজ এলাকায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন। পাশাপাশি সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় আশেপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে স্কুলে। এই প্রতিষ্ঠানটা তৈরি হওয়ার কারণে আমাদের বান্দরবানে আমাদের অন্যান্য যে পাহাড়ি ছেলেমেয়েরা যারা ঢাকায় অথবা চিটাগংয়ে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। অনেকে ঝরে পড়ার ছাত্রছাত্রী আছে, ওদের সুবিধার্থে বান্দরবানে এটা হওয়াতে আমরা অনেক আনন্দিত। আমরা অনেক খুশি, কারণ আমরা ভবিষ্যতে এই কোর্সটি নিতে পারবো আর আমাদের জীবনকে আরও উন্নত করার চেষ্টা করতে পারবো এই ম্যাথস কোর্সের মাধ্যমে।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি চালু হলে পার্বত্য এলাকার স্বাস্থ্যসেবা আরও এগিয়ে যাবে বলে জানান সিভিল সার্জন। বান্দরবন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী যারা তারা এই 3 বছরের ডিপ্লোমা কোর্স করার ক্ষেত্রে আমার মনে হয় অনেকাংশে এগিয়ে যেতে পারবে। স্কুলটি নির্মাণে ব্যয় হয় 30 কোটি 57 লাখ টাকা। 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি চালু হলে আরেক ধাপ এগিয়ে যাবে পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষার পাশাপাশি 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। খাগড়াছড়ির শান্তিপূর্ণ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। এতে শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট। 6 তলা ভবনের 4 তলার ছাদ ঢালাই সম্পন্ন, ভেতরের কাজও কিছুটা শেষ, কিন্তু বাকি 2 তলা ও অন্যান্য কাজ এগুচ্ছেই না। নির্মাণাধীন ভবনটি একটি উচ্চ বিদ্যালয়ের। খাগড়াছড়ির দীঘিনালার শান্তিপূর্ণ উচ্চ বিদ্যালয়ে 5 শ্রেণীকক্ষ বিশিষ্ট পুরাতন পাকা ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 4 ফেব্রুয়ারি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দরপত্রের শর্তানুযায়ী কার্যাদেশ পাওয়ার 546 দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা, অথচ 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিমং এন্টারপ্রাইজ। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। 400 শিক্ষার্থীর জন্য 15টি শ্রেণীকক্ষ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 4টি। আমি যখন প্রথম 6-এ ভর্তি ছিলাম তখন দেখছিলাম এই স্কুলটার ভবনটার কাজ চলতেছিল। এখন আমরা ক্লাস 10-এ উঠে গেছি, এখনও এই স্কুলটা বানানো শেষ হয় না। গাদাগাদি করে বসতে হয়, কষ্ট অনেক হয়। আমাদের পাশে যে নতুন ভবনটা তৈরি হচ্ছে সেটি যদি কাজ তাড়াতাড়ি সম্পন্ন হলে আমরা সুবিধার মধ্যে পড়তে পারি। কমপক্ষে সব মিলেই আমাদের 15টি কক্ষের দরকার, তা মাত্র 4-5টা কক্ষ আমাদের আছে। ধর্মের ক্লাসটা নিতে আমাদের খুব ব্যাহত হচ্ছে, যেহেতু আমাদের আলাদা বাড়তি রুম নেই। 3 বছরের অধিক পার হওয়ার কারণে এটা কোনো আজকে পর্যন্ত আলোর মুখ দেখেনি। তো আমরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরকেও আমরা কি হয় বারবার তাগিদ দিয়েছিলাম, কোনো আমরা শুরু পাইনি। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারলেও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। কর্তৃপক্ষ আমাদের বিডি মহোদয়কে পাঠানোর কারণে উনিও দেখছেন বিষয়টা, উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আছে এবং ওনারা কাজ দ্রুত শেষ করবেন বলেও কথা দিয়েছেন। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2 কোটি 76 লাখ টাকা। এর মধ্যে 2 কোটি টাকা উত্তোলন করে নিয়েছেন ঠিকাদার। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙামাটির কাপ্তাই হ্রদ সৃষ্টির পর 2023-24 অর্থ বছরে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। মৎস্য আহরণ ও অবতারণে সময়সীমা নির্ধারণ, অবতরণ কেন্দ্রে শৃঙ্খলা ফেরানোর কারণেই এমন সফলতা বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। দেশের মিঠা পানির মাছের অন্যতম বৃহৎ উৎস কাপ্তাই হ্রদ, যেখানে বছরে 9 মাস নিরবিচ্ছিন্নভাবে আহরণ করা হয় মাছ। আহরিত ছোট মাছের মধ্যে রয়েছে চাপিলা, কাচকি আর কার্প জাতীয় রুই, কাতল, কালিবাউস, আইড় সহ কয়েক প্রজাতির মাছও মিলে এই হ্রদে। এসব মাছ বিএফডিসির অবতরণ কেন্দ্রে রাজস্ব পরিশোধ শেষে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। খুশির খবর হলো এবার সরকারি রাজস্ব আদায়ে রেকর্ড করেছে রাঙামাটির এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। বিএফডিসির তথ্য বলছে 2023-24 অর্থ বছরে 15 কোটি 58 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা বিগত সব অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2019-20 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 15 কোটি 3 লাখ টাকা। পরিকল্পনা মাফিক মৎস্য আহরণের কারণেই এমন সফলতা বলছেন মৎস্য ব্যবসায়ীরা। অনেক মাছ নদীতে এবং বিভিন্ন জায়গায় গাতানো হতো, এবার কিন্তু সেটা হয় না। আমাদের কমান্ডার সাহেব আমাদের একটা শৃঙ্খলার মধ্যে রাখছে। এবার তারা যেভাবে বুদ্ধি দিয়েছে আমরা ওইভাবে ব্যবসা করছি। আমরাও মার্কেট ভালো পাইছি, সরকারেও রেভিনিউ পাইছে, যার পরিবর্তে উভয় পক্ষে আমরা মোটামুটি একটা ভালো পজিশন আছে। মৎস্য আহরণ ও অবতরণের সময়সীমা নির্ধারণ, অবতরণ কেন্দ্রের শৃঙ্খলা আনা সহ পরিকল্পনাগুলো বাস্তবায়নের কারণেই এমন সফলতা বলেছেন বিএফডিসির কর্মকর্তা। হ্রদে মাছ সংগ্রহ, অবতরণ এবং সংরক্ষণের বিষয়ে
আমরা আন্তর্জাতিক মানের কিছু পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপের বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং মূলত শৃঙ্খলা আনয়নেই হচ্ছে এই সাফল্যের মূল চাবিকাঠি। 1962 সালে প্রমত্তা কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। এই জলাধারে মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন 27,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। তীব্র তাপপ্রবাহে এবার কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচুর ফলনে ধস নেমেছে। এতে লোকসান সংখ্যায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে ভালো দাম পেলে ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের। নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে রসালো ফল লিচু। মৌসুম শুরু হওয়ায় গাছ থেকে শুরু হয়েছে লিচু পাড়া। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর বাগানগুলোতে দূর দূরান্তের পাইকার ও ব্যবসায়ীরা আসছেন লিচু কিনতে। তবে অন্য বছরের তুলনায় এবার চড়া মূল্য দিয়েও মিলছে না ভালো মানের লিচু। অন্য বছর থেকে দাম একটু বেশি লাগছে। অন্য বছর আরো প্রচুর লিচু থাকে। এখানে লিচু বিখ্যাত, এই জন্য ওই জায়গায় আসা আর কি, লিচু কিনলাম। দামটা এবার আমার কাছে বেশি মনে হচ্ছে। এবার যা দেখলাম যে লিচু বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। বাগান মালিকরা বলছেন বৈরী আবহাওয়ায় এবার লিচুর আকার ছোট, ঝরে গেছে অনেক ফল, ফেটে নষ্ট হয়ে গেছে গাছের পাকা লিচু। ফলন কম হওয়ায় এবার দাম অনেক বেশি। প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 1000 টাকায়। আবহাওয়ার তাপে যে লিচু সাইড সমস্ত পুড়িয়ে গেছে। গেছে বছর আমরা যে লিচু গাছ বেচছিলাম 2 লক্ষ টাকা, এবারে বিয়ে হইতেছে 50,000 টাকা, 70,000 টাকা। 80 টাকা আছে। আমি এমনি অন্য সময় 4 লক্ষ 5 লক্ষ টাকা লাভবান ছিলাম, কিন্তু এইবারে এই 4 লক্ষর মাঝে 60,000 কি 40,000 টাকা আসে কিনা সন্দেহ আছে। কৃষি বিভাগ বলছে গাছে মুকুল আসার সময় তীব্র শীত এবং গুটি আসার সময় অতিরিক্ত গরমে লিচুর ফলন খারাপ হয়েছে। অতি খরার কারণে আমাদের এই মঙ্গলবাড়ির লিচু উৎপাদন বেশ ব্যাহত হয়েছে। যেখানে প্রতি বছর 6 থেকে 7 কোটি টাকার লিচু আমরা এই এলাকা থেকে বিক্রি করতাম, চলতি বছর আমরা আশা করছি 3 থেকে 4 কোটি টাকা লিচু হয়তো এই এলাকা থেকে বিক্রি হবে। মঙ্গলবাড়িয়া গ্রামে ছোট বড় 8,500 লিচু গাছ রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঋণ খেলাপিদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে। এই জিনিসটা বিএনপি সহ্য হয়। আপনারা যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে এই ঋণ খেলাপির তালিকা বিএনপির সময় সবচেয়ে বেশি ছিল। বিদেশি প্রভুদের খুশি রাখতে সরকার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন। এই সরকার এই দেশে বিদেশি প্রভুদের, আধিপত্যবাদী প্রভুদের তাদের পদলেহন করে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার গোড়ায় নিয়ে গিয়েছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই দেশ, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে তারা জলাঞ্জলি দেবে। উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। শুক্রবার বিকেলে ভোলায় প্রার্থী ও ভোট গ্রহণ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কোনো প্রকার সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয় তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। সে যেই হোক, যদি কোনো প্রকার প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাদেরকেও কিন্তু আইনের আওতায় নেওয়া প্রয়োজন। যে সমস্ত অভিযোগ আছে আপনারা লিখিতভাবে দিবেন প্রমাণ সহকারে রিটার্নিং অফিসারের কাছে। আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে খতিয়ে দেখব। আমি পরিষ্কারভাবে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সকলকে কিন্তু আমি বলেছি জিরো টলারেন্স, কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আমের বাজারে সিন্ডিকেট ঠেকাতে প্রশাসন ও বাগানীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। শুক্রবার দুপুরে রাজশাহীতে বাগান পরিদর্শন শেষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আরও বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ব্যাপারে আপনারা একটু সজাগ থাকবেন
আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেনের মধ্যে যেন খুব বিগ পার্থক্য না হয়। ইন্ডিয়ান অ্যাম্বাসেডার আমাকে বলে গেছে, রাশিয়া বলে গেছে, বেলারুশ গিয়ে বলেছে, চীন বলেছে। সো আমরা চেষ্টায় আছি যাতে বিগ ভলিউম অফ ম্যাঙ্গোস ক্যান বি এক্সপোর্টেড। গ্রেডিং শেড রাজশাহীতে করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ একটি হচ্ছে। মানে কীভাবে আম গ্রেডিং করে আলাদা করে রাখতে হবে, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, বিগ সাইজ, স্মল সাইজ, মিডিয়াম সাইজ। ক্যালিগ্রাফি কর্মশালায় জাপানের ভাষা শেখার মাধ্যমে জাপান ও বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। শুক্রবার সকালে কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে জাপান দূতাবাস ও হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ আয়োজনে আয়োজিত ক্যালিগ্রাফি কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন জাপানের বিখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী সাতোকো আজুমা। অতিথিরা জানান, এই কর্মসূচির মাধ্যমে ক্যালিগ্রাফির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে শিক্ষার্থীরা। ওদের কিন্তু কয়লা নাই, তেল নাই, কিছুই নাই, কোনো রকম প্রাকৃতিক সম্পদ নাই, কিন্তু নিজেদেরকে চেষ্টা করে আজকে বিশ্বের একটা অন্যতম অর্থনৈতিক দেশ তারা রূপান্তরিত হচ্ছে। জাপান যা তৈরি করে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসগুলি তারা তৈরি করে। এই যে আদান প্রদানের মধ্য দিয়ে তুমি কী জানতে পারবে, তাদের কালচারাল জিনিসটা জানতে পারবে, নিজেকে বড়ভাবে পৃথিবীর সাথে সম্পর্কটা তুলতে পারবে। এই জন্যই আমাদের এই কালচার সেন্টার। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে 20 মে পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। সকালে ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। 20 মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় ভোটাররা বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 3 দিন পর স্বাভাবিক হবে এ পথের ভারত ভ্রমণ। এমবি আবদুল্লাহর নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলামকে খুলনার করিমনগর মসজিদ মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মুসল্লিদের কাছে বন্দী থাকা অবস্থার ঘটনার বর্ণনা দেন এমবি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার। বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে বন্দী দশা থেকে মুক্ত হয়ে আসায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ আদায়ের আগে মুসল্লিদের পরতে হয় বিশেষ পোশাক ইহরাম। ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া। উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল। দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা। ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান। বিশ্ব থেকে আসা হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক। এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হলো জুলহুলাইফা বা বীরে আলী। এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। মক্কা থেকে এর দূরত্ব প্রায় 420 কিলোমিটার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। ইহরাম পরিধান ছাড়াও হজের আরও 2টি ফরজ রয়েছে। আরাফার ময়দানে অবস্থান ও বাইতুল্লাহর তাওয়াফ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ। অবৈধ বাংলাদেশ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে ঢাকার সঙ্গে নতুন একটি চুক্তি করেছে লন্ডন। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে তাদের ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এতে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় 11,000 প্রবাসী বাংলাদেশি। শোয়েব কবিরের রিপোর্ট। গেল বছরে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষা, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য আসার পর আশ্রয়ের আবেদন করেন, যাদের বেশিরভাগই রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এসব আবেদনের 95% খারিজ হলেও দেশে ফেরত আসেননি তারা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, যেখানে স্বাক্ষরিত হয় ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে সাক্ষাৎকার ছাড়াই অবৈধ বাংলাদেশিদের দেশে পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি। যে এমইউটি আগে
ইউর সাথে ছিল সেটা আমরা নতুন করে যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্যের সাথে আবার সাইন করলাম। এখন থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়ালগ প্রতি বছর হবে, হয় লন্ডনে অথবা ঢাকায়। দুই দেশের মধ্যে ট্রান্সন্যাশনাল ক্রাইমস, টেরোরিজম, এক্সট্রিমিজম, দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং ট্রেনিং। খারিজ হওয়া আবেদনকারী, বিদেশি অপরাধী কিংবা যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে তারা এই চুক্তির আওতায় পড়বে। এর ফলে যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা থাকলেও তা কমবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিনসন বলেছেন, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এবারও অভিবাসীদের অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ও ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসিম বলেন, দুই দেশের সঙ্গে অর্ধ শতকের বেশি সময় ধরে সুসম্পর্ক। অভিবাসন নীতিমালার অপব্যবহার রোধে বাংলাদেশ সরকারও বেশ কঠোর। গেল এক দশকে আশ্রয়ের আবেদন করে ব্রিটেনে অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন 11,000 বাংলাদেশি, যা সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দেশে ভ্যাকসিন ল্যাব প্রতিষ্ঠায় অক্সফোর্ড ভ্যাকসিন সেন্টারের সহযোগিতাও চেয়েছেন তিনি। যুক্তরাজ্য সফরে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক। দেশের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের ব্রিটেনে কাজের সুযোগ ও প্রশিক্ষণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। গ্রাম থেকে শহর সবখানে স্বাস্থ্যসেবা সহজীকরণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। উন্নত বিশ্বে স্বাস্থ্যসেবার সঙ্গে তাল মিলিয়ে এটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন, আর এই জন্য প্রয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ক। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই সম্পর্ক আরো গভীর করতে দেশটিতে সফর করছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। বাংলাদেশের ডাক্তারদের ডিগ্রিটাকে মিউচুয়াল রেকগনিশন করানো, আমরা কি করে নার্সের ডিগ্রিটাকে মিউচুয়াল রেকগনিশন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভিশন আছে, স্বপ্ন আছে, বাংলাদেশ ভ্যাকসিন বানাবে। যেরকম ভারতে আছে, বিভিন্ন জায়গায় আছে রিজিনাল সেন্টার, বাংলাদেশও গরিব দেশের জন্য ভ্যাকসিন বানাবে, আমাদের নিজের দেশের মানুষের জন্য। হাউস অব লর্ডসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, বাংলাদেশি তরুণ ডাক্তারদের দক্ষতা উন্নয়ন, ওভারসিজ ডক্টরস ট্রেনিং এর স্কিমের পুনঃপ্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে সফরের অংশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সফর করেন তিনি। বাংলাদেশে ভ্যাকসিন ল্যাব প্রতিষ্ঠায় অক্সফোর্ড ভ্যাকসিন সেন্টারে সহযোগিতা চান তিনি। সমস্ত দেশের হেলথ সেক্টরকে আমাকে হেল্প করতে হবে, আমাকে আমার ডাক্তাররা হেল্প করবে। আমি আজ দেখি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমার একটা বিশ্বাস আছে। আমাদের ভ্যাকসিন প্ল্যান বানানোর জন্য যা করার, যত রকম রিসার্চের সহায়তা, আমি কালকে অক্সফোর্ডে গেছিলাম, আমি দেখলাম আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এখানে রিসার্চে কাজ করছে। আমার কাছে খুব ভালো লাগলো এবং তাদেরকেও রিকোয়েস্ট করে আসছি যেন ভবিষ্যতে আরো এক্সপ্লোর করা যায়। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এবং বিভিন্ন ব্রিটিশ রয়্যাল কলেজের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরে বিকালে বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সফরে স্বাস্থ্যমন্ত্রী হাউস অব কমন্সে ব্রিটেনের হেলথ ও সেকেন্ডারি কেয়ার মন্ত্রী অ্যান্ড্রু স্টিফেনসন এবং শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে গত 20 বছরে যুবকের সংখ্যা কমেছে 30 লাখ। তরুণের সংখ্যা কমায় শঙ্কিত দেশটির সরকার। সংকট নিরসনে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা বাড়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। গত কয়েক দশক ধরে লাগাতার কমছে ইতালির জনসংখ্যা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার দেশটির জন্মহার বৃদ্ধিতে পিতামাতার জন্য অনেক ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ঘোষণা করেছেন। এতেও উল্লেখযোগ্য কোনো সুখবর আসেনি দেশটিতে। গত বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো ইস্টাত প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ইতালিতে 18 থেকে 34 বছরের তরুণের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। রিপোর্টে বলা হয়েছে, গত 20 বছরে ইতালিতে যুবকের সংখ্যা কমেছে 30 লাখেরও বেশি। বর্তমানে দেশটিতে 18 থেকে 34 বছরের তরুণের সংখ্যা 1,03,30,000, যা 2003 সালে ছিল 1,33,90,000।
এত বড় সংখ্যক তরুণ তরুণী কমে যাওয়ায় শঙ্কিত ইতালির সরকার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। দেশটির শ্রমবাজারের সংকট মেটাতে বাড়বে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা। এতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের সুযোগ বাড়বে বলে আশা করছেন প্রবাসীরা। বাংলাদেশ এবং বহির্বিশ্বের থেকে লোকজন আনার অনেক সম্ভাবনা রয়েছে, এতে করে আমরা খুশি। আমাদের বাংলাদেশি অনেক ছেলেপেলেরা এখানে শিক্ষিত হচ্ছে, তারা অবশ্যই এখানে সরকারি চাকরি পাবে বিভিন্ন সেক্টরে। 70 দশকের পর থেকে ইতালিতে লাগাতার কমছে জনসংখ্যা। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 6 কোটি। বর্তমান হারে কমতে থাকলে 2070 সাল নাগাদ ইতালির জনসংখ্যা দাঁড়াবে মাত্র 4.5 কোটিতে। যুবকের সংখ্যা হবে 50 লাখেরও কম। তাই জাতিকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। সময় সংবাদ, ইতালি। এবার টোকিওর আকাশে দেখা মিলল ব্যক্তিগত উড়ন্ত গাড়ি। শুক্রবার নিজের বৈদ্যুতিক উড়ন্ত গাড়িটিকে নিয়ে প্রথমবার আকাশে ওড়েন এক ব্যক্তি। হেক্সা এয়ারক্রাফট গাড়িটি প্রস্তুত করেছে মার্কিন প্রতিষ্ঠান লিফট এয়ারক্রাফট। আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন সদৃশ ব্যক্তিগত উড়ন্ত গাড়ি। আকারে ছোট এই গাড়িটি চালাচ্ছেন এক ব্যক্তি। স্থানীয় সময় শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে প্রথমবারের মতো হেক্সা এয়ারক্রাফট নামের এই গাড়িটিকে উড়ানো হয়। ইলেকট্রিক বা বৈদ্যুতিক উড়ন্ত এই গাড়ি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের লিফট এয়ারক্রাফট নামের একটি প্রতিষ্ঠান। টোকিওতে চলমান স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন কনফারেন্সে উড়ন্ত এ গাড়ির উন্মোচন করা হয়। লিফট এয়ারক্রাফট জানায় ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইপটল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। ফলে যে কেউ উড়ন্ত গাড়িটি চালাতে পারবে। চালক যদি বলে সে সামনের দিকে যাবে তবে এটি সামনে অগ্রসর হতে থাকবে। এটি চালানো এতই সহজ যে এক বাটনে চাপ দিলে টেক অফ করবে, আরেক বাটনে চাপ দিলে ল্যান্ড করবে বলে জানান পাইলট জেস ম্যাককাউন্ট। লিফট এয়ারক্রাফটের তথ্য মতে হেক্সাতে ভারসাম্য রক্ষার জন্য 18টি স্বাধীন বৈদ্যুতিক মোটর এবং প্রোপেলার ব্যবহার করা হয়েছে। এটি পানি ও মাটি দুই জায়গাতেই ল্যান্ড করতে পারবে। কার্বন ফাইবার এয়ারফ্রেম ব্যবহার করায় এটির মোট ওজন প্রায় 200 কেজি। এছাড়াও সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে অটোনোমাস ব্যালিস্টিক প্যারাশুট। 6টি মোটর বিকল হয়ে পড়লেও তা সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারবে বলেও জানানো হয়। এর আগে স্থানীয় সময় বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এক্সপেং X2 নামের একটি বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি পরীক্ষামূলকভাবে উড়ানো হয়। এক্সপেং অ্যারট নামের এশিয়ার বৃহত্তম উড়ন্ত গাড়ি তৈরি প্রতিষ্ঠান উড়ন্ত এই গাড়ি তৈরি করে। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। টাইগারে অলরাউন্ডারের বাদ পড়ার কারণ ব্যক্তিগত আক্রোশ বলে মনে করেন তিনি। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও বিশ্বকাপে সাফল্য নিয়ে কোচ অধিনায়কের প্রত্যাশা না করার অনুরোধে বিস্মিত সাবেক এই অধিনায়ক। 1999 বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু, এরপর পার হয়েছে 2.5 দশক। 2009 আর 13 চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে অধিকাংশ সফরই সীমাবদ্ধ ছিল শিক্ষা সফরে। দরজায় কড়া নাড়ছে আরও একটি টি-20 বিশ্ব আসর। দেশ ছাড়ার আগে এ নিয়ে সমর্থকদের প্রত্যাশার বেলুন ওড়াতে বারণ করে গেছেন কোচ অধিনায়ক। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও এমন নেতিবাচক অ্যাপ্রোচে বিস্মিত সাবেক প্রধান নির্বাচক। 24 বছর টেস্ট স্ট্যাটাস, ওয়ানডে খেলেছি আরও আগে 36 থেকে। সো এখনও যদি আমরা বলতে না পারি যে আমরা ভালো কিছু আশা করবেন না, খুবই হাস্যকর। এখনও আমরা আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে আমি এখনও মনে করি 7-8 বছর পিছনে আছি, বিকজ অফ দ্য আপনার ম্যানেজমেন্ট বা রাইট ডিসিশন না নেওয়া, অযথা প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া। অন্যবারের তুলনায় এবার বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা কম। তবে সাইফুদ্দিনের বাদ পড়ায় অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক। আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে, বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ইঞ্জুরিতে ফিরে আসছে এবং সেটা প্রুভ করেছে। ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিংস। তো আমাদের এটা তো আমরা দেখে আসতেছি লাস্ট 3-4 বছর থেকে, মানে এই পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে। আমি ওকে পছন্দ করি, এক্স ওয়াইকে পছন্দ করে, জেড ডাব্লিউকে পছন্দ করে। সে এই জিনিসটা যদি আমরা যদি মনে করি, দেশটাকে যদি আমরা সবার উপরে ধরি, যে দেশ ধরে আমরা টিমটা বানাই, তাহলে কিন্তু এগুলো আসবে না। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করেন ফারুক আহমেদ। পরামর্শ দিলেন দল নিয়ে প্রস্তুতি ম্যাচগুলোতে আর কোনো পরীক্ষা নিরীক্ষা না করার। আমি আশা করি এবার সিমারদের থেকে স্পিনাররা বেটার করবে, আমার ধারণা, বিকজ এটা একটু আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হতে পারে।
উইকেট এটা স্লোর দিকে থাকতে পারে। সেই সঙ্গে বিশ্বকাপে ক্রিকেটারদের ভয়ডরহীন খেলার পরামর্শ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন সাকিব আল হাসান। তবে আইপিএল নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার। 2011 কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রথমবারের মতো নাম লেখান সাকিব আল হাসান। কেকেআরের 2012 ও 14 সালের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। তবে 2017 আইপিএলের পর আর তাকে দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিটি। যদিও এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগে তাকে বড় অস্ত্র হিসেবে দেখছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। টি-20 বিশ্বকাপের পর 5 জুলাই থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের এমএলসি লিগ। সাকিব ছাড়াও সেই দলে আছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রয়ের মতো তারকারা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ নিয়ে নতুন নিয়ম করেছে আইসিসি। ম্যাচ খেলা নিয়ে নেই কোনো বাধ্যবাধকতা। সেই সুযোগ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একটিমাত্র ম্যাচ খেলবে ভারত, আর কোনো প্রস্তুতি ম্যাচই খেলবে না পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাকি দলগুলো মূল আসরের আগে ম্যাচ খেলবে 2টি করে। টি-20 বিশ্বকাপ ঘিরে শুরু হয়ে গেছে উন্মাদনা। তবে সহ আয়োজক যুক্তরাষ্ট্র ক্রিকেটে এতটা পরিচিত না হলেও আসরটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা। ক্রিকেটারদের কথা বিবেচনায় নিয়মকানুনেও পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা। ইনজুরির বিষয়টি বিবেচনায় রেখে প্রস্তুতি ম্যাচ খেলায় বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি এরই মধ্যে অবগত দর্শকরা। মূল লড়াই শুরুর আগে ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর শিরোপার লড়াইয়ে নামবে শান্ত বাহিনী। বাংলাদেশের মতোই 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে গ্রুপ পর্বে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে লঙ্কানরা। সমান 2টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার দেশ আফগানিস্তানও। তাদের প্রতিপক্ষ ওমান ও স্কটল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও মিস করছে না 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলে মূল আসরের জন্য প্রস্তুত হবে অজিরা। তবে প্রস্তুতি ম্যাচ খেলার নিয়ম শিথিল করার সুযোগ নিয়েছে ভারত। দলটার বেশিরভাগ ক্রিকেটারই এখন রয়েছে আইপিএলে। 26 মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। এরপর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বে রোহিত শর্মার দল। সেখানে তারা একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। মূলত আইপিএল খেলে ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিতেই এই সুযোগ কাজে লাগাচ্ছে টিম ইন্ডিয়া। অবশ্য একই সুযোগ নিয়েছে পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তারা অবশ্য ভারত থেকে এক কাঠি সরেস। এবার কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না 3 দল। বিশ্বকাপের আগে মূল প্রস্তুতি হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ খেলায় কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। তাছাড়া 2টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে আরও বেশ কয়েকটি দল, যেখানে নাম রয়েছে নেপাল, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, কানাডা ও উগান্ডা। 27 থেকে 1 জুন পর্যন্ত হবে প্রস্তুতি ম্যাচগুলো। 2 জুন কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। ব্রাদার্স ইউনিয়নকে গোলের বন্যায় ভাসালো ঢাকা আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে 7-1 ব্যবধানে জয় পেয়েছে আকাশী নীলরা। আবাহনীর জয়ে হ্যাট্রিক সহ 4 গোল করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এদিকে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জ এমএফসির সঙ্গে 3-3 গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র করেছে মোহামেডান। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রাখল সাদা কালোরা। এই মৌসুমের লিগ শিরোপা এরই মধ্যে নিজেদের ঘরে তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। লিগের বাকি থাকা ম্যাচগুলো শুধুই তাদের জন্য নিয়ম রক্ষার। তবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুমটা শেষ করার সুযোগ আছে ঐতিহ্যবাহী 2 ক্লাবের সামনেই। গোপালগঞ্জে এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখিয়েছে ঢাকা আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে কোনো সুযোগ দেয়নি আকাশী নীল। ফলাফল ম্যাচের 10 মিনিটেই গোল করে আবাহনীকে লিড এনে দেন ওয়াশিংটন ব্রান্দাও। শুরুতেই লিড পেয়ে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের গল্পটা ছিল শুধুই কর্নেলিয়াসের। 70 মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। 79 মিনিটে গোল করে ব্রাদার্সের হয়ে 1 গোল শোধ করেন মাভলোনভ। এরপর 86 মিনিটে এবং 90 মিনিটে আবাহনীর হয়ে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন কর্নেলিয়াস। তার ঠিক 2 মিনিট পর গোল করে ব্যবধান 6-1 করেন হোসেইন ওপি। উল্টো দিকে বলার মতো তেমন কোনো আক্রমণে যেতে পারেনি ব্রাদার্স। শেষে ব্রাদার্সের রক্ষণভাগ কিছু বুঝে ওঠার আগে আরও 1 গোল করে ব্যবধান 7-1 করেন কর্নেলিয়াস। আর তাতেই গোল উৎসব করে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। এদিকে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হয়েছিল মোহামেডান। এদিন ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান হারাতে যাচ্ছে সাদা কালোরা। ম্যাচের 5 মিনিটে গোল করে মোহামেডানকে লিড এনে দেন জাফর ইকবাল। 21 মিনিটে মোহামেডানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে রহমতগঞ্জকে সমতায় ফেরান আর্নেস্ট বোয়েটিং এবং স্যামুয়েল কোনি। 2-2 ব্যবধানে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রহমতগঞ্জ। 65 মিনিটে গোল করে রহমতগঞ্জের হয়ে ব্যবধান 3-1 করেন বোয়েটিং। একটা সময় মনে হয়েছে ম্যাচ হাতছাড়া হতে যাচ্ছে সাদা কালোদের, তবে যোগ করার সময়ে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে। শেষে আর কোনো গোল না হলে 3-3 গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোহামেডান। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এশিয়ান অনূর্ধ্ব 14 টেনিস 2024 প্রতিযোগিতায় বালক একক ও দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন কাব্য গায়েন। নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত হলেও আক্ষেপ আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট কম খেলার। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের এমন সাফল্য ফেডারেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হলেও দেশে ক্রিকেট ফুটবলের জন্য অনেকটা আড়ালেই থাকে টেনিস। তবে এই খেলার প্রসার ও সাফল্য বাড়াতে গেল কয়েক বছর ধরে তৃণমূল থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন, যার ধারাবাহিকতায় বয়সভিত্তিক বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে ফেডারেশনটি। বিগত দিনে দেশে আয়োজিত বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে তেমন কোনো অর্জন ছিল না দেশীয় টেনিস খেলোয়াড়দের। তবে ধীরে ধীরে সাফল্যের দেখা পাচ্ছেন দেশের তরুণ টেনিস খেলোয়াড়রা। এশিয়ান অনূর্ধ্ব 14 টেনিস প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাব্য গায়েন। ফাইনালে হংকংয়ের হিম ওয়াংকে 6-2 ও 7-5 সেটে হারিয়েছেন কাব্য। বালক দ্বৈত এককেও চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির এই খেলোয়াড়। নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত কাব্য আক্ষেপ আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট কম খেলার। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে সাফল্যের চূড়ায় যেতে চান এই খেলোয়াড়। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আরও হওয়া দরকার। আর আমি বিকেএসপিতে টেনিস খেলা শিখেছি, আমি বিকেএসপিতে পড়ালেখা করি। আর এই টুর্নামেন্টগুলো আরও হইলে আমাদের পক্ষে অনেক ভালো হয়। প্রথম টার্গেট এশিয়ান নাম্বার 1 প্লেয়ার হওয়া, আইটিএফ খেলা, তারপর ওয়ার্ল্ড নাম্বার 1 হওয়া। টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য টেনিস ফেডারেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলছেন ফেডারেশন সভাপতি। আমরা যেটা বলেছিলাম যে বয়সভিত্তিক যে খেলাগুলো, সেখান থেকে আমরা আগামী দিনের একজনকে তৈরি করতে চাই। তো আমরা এই যে আন্ডার 14 টুর্নামেন্ট আমরা দেখলাম যে আমরা যেই লক্ষ্য নির্ধারণ করেছি, আমরা মনে হয় যে সব কিছু ঠিক থাকলে আমরা বাংলাদেশ টেনিস ফেডারেশন বা বাংলাদেশের টেনিস সফল হবে। আসরে বালিকা একক ও দ্বৈত ক্যাটাগরিতে রানার আপ হয়েছে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে, রঙের পানি আইলে বন্ধ যায় না। সব মাছ আছে, মাছই নাই নদীতে। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী। কেমিক্যালের দূষণে ভাসছে মিথেন, নেই মাছের অস্তিত্ব। শঙ্কা 2 তীরের নতুন বসতি, পরিকল্পনাতেই আটকে রাজুক। একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও 8 লাখ আসন খালি থাকবে। কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকে। নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ। গাড়ির ব্যবহার প্রয়োজন হিসেবে দেখেন উচ্চ মধ্যবিত্ত। 2000-এর কম সিসির যান বিলাসী পণ্যের বাইরে রাখার দাবি। বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও। এবং অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি। সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থার বকেয়া 127 কোটি টাকা। প্রিপেইড সিস্টেম চালুর পরামর্শ। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, থাকবেন ফয়সাল পিয়াস। আপনাকে ধন্যবাদ জাফর।
সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।